ঘৃণা যেটাই দেন না কেন আল্লাহর এই দুনিয়াতে সেটা কিন্তু আপনাকে অবশ্যই ডাবল ফেরত দেবে। আমি কেন এই কথাটা বললাম সেটা কিন্তু একটু পরে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমার এই গাছটা কিন্তু আমার মা মোটামুটি একটু যত্ন নিয়েছিলেন, একটু ভালোবাসা দিয়ে গেছেন। আমি কিন্তু একটু ভালোবাসা দিয়েছি, আমার হাজব্যান্ড দু একবার পানি দিয়েছে, সেও একটু ভালোবাসা দিয়েছে। কিন্তু আমাদের সকলের ভালোবাসাকে একদম টক্কর দিয়ে সে আমাদের ডাবল ডাবল ভালোবাসা ব্যাক করছে। এতগুলো ফুল হয়েছে মাশাআল্লাহ, এতগুলো ফুলের মাঝখানে সুন্দর মতো কিন্তু একটা ফলও ধরে গিয়েছে। সকালটা শুরু করলাম একদম তিতা একটা ফল দিয়ে। গীতা বলবো না, এটা তো আমার কেন যেন আমার কেন যেন একটা এতটা কিউট মনে হচ্ছে, আমার তো বাচ্চার মতো মনে হচ্ছে। এই যে এতটা কিউট মাশাআল্লাহ। ও নিজেকে একটা পাতার মধ্যে রেখেছিল, আমি আবার পাইতারি করে সুন্দর মতো ওটাকে আবার নামিয়ে দিয়েছিলাম। আবার চিন্তা করছি না আমার মনে হয় কষ্ট হচ্ছে, এর জন্য আবার পাতার উপর উঠিয়ে দিয়েছিলাম। এতগুলো ফুল হয়েছে, আমার মা তো দেখে খুবই খুশি হয়ে গেছে, কারণ এই গুতাগুতির কাজটা কিন্তু আমার মা করে গিয়েছিলেন। বাই দ্য ওয়ে, আমি এই গুতাগুতি যাই করি না কেন এগুলো কিন্তু সবই আমার মার কাছ থেকে পেয়েছি। আর আমি যে এই যে সবার কাছে গরু রচনা দিয়ে আসি, আমার মা থাকলে কিন্তু সুন্দর মতো সেটাকে আরও এত বড় করে রচনা লিখতো। আমার মা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কবিতাও পারে এবং মহাগুণে গুণান্বিত। আমি যেটা বলবো, হাতের কাজ থেকে নিয়ে শুরু করে সেলাইয়ের কাজ সব কিছু কিন্তু সুন্দর করতে পারে। আর ওনার হাতে যে কোনো গাছ উনি লাগাবে, মরা গাছও কেমন যেন জ্যান্ত হয়ে যায়। তো আমার মা তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছে, আম্মুকে এখনও জানায়নি। এই যে মা দেখো তোমার গাছটিতে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এতগুলো আর এতগুলো কুলি এখনও আছে, ছোট্ট একটা গাছ মাশাআল্লাহ। আর এই যে আমার একটা বড় শত্রু যেটার সঙ্গে আপনাদের এখনও পরিচয় করাই নাই, সেটা হচ্ছে এই যে আমার বাসাটা যেহেতু এয়ারপোর্টের পাশেই, তো সবাই জানেন বসুন্ধরা এরিয়াতে। তো এইখানে কিন্তু একটু পরপর এই যে আমার এই শত্রুটা আসা যাওয়া করে, যার কারণে আমার ভয়েস ওভার দিতেও মাঝে মাঝে অনেক কষ্ট হয়। কাউকে এইভাবে বলি নেই, কিন্তু আজকে বললাম। ও কিন্তু আমাকে দেখেই দৌড় দিয়ে চলে গেছে, ও আমাকে দারুণ ভয় পায়, ঠিক আছে, দেখলেই দৌড় দেয় যদি আমি ওকে ধরে যদি ভেঙে ফেলি এর জন্য। তো যাই হোক চলে আসলাম। আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, স্বামী মশাই চলে এসেছে। তো ওকে বিয়ে করার পর ওই যে মানুষ যেমন বলে না যে তুমি আমাকে কী দিয়েছো লাইফে, ঠিক আছে, ও বলে যে তুমি আমাকে ঘোড়ার ডিম দিয়েছো লাইফে। তো আমি তো ওকে বুঝাতে পারবো না যে ওকে বিয়ে করে আমি কী পেয়েছি। তো এটার জন্যই আমি আজকে মুরগির ডিম রান্না করে ওকে আমি টেকনিকলি বুঝাতে চাচ্ছিলাম যে দেখো তোমাকে বিয়ে করে আমার জীবনটা ডিম ডিম হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাসায় কিন্তু ডিম সবাই পছন্দ করে। আপনাদের ভাইয়া থেকে নিয়ে শুরু করে আমার দুই বাবু, তারপর আমি ডিম ভুনা হলে মাংসের চাইতে বেশি খাই। আর এই যে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে একদম ফুলের মতো করে ছিটিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে। ফুলের মতো না ছিটালে কিন্তু ডিম ভুনা হবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। ডিম ভুনাটা কিন্তু এক একজন আমরা এক এক রকম করে থাকি, তো আমি যেরকম করছি সেরকম বলছি। তো এটার মধ্যে আমি একটু ডিমটা একদম কম ভাজবো না, একদম কম ভাজলে পরে আবার সাদা সাদা হয়ে যায় রান্না করার পরে। একটু মিডিয়াম ভাজবো যাতে এই লালচে ভাবটা যাতে থাকে এবং ভাজা ভাজা ভাবটা যাতে থাকে। আর এখানে আমি যেহেতু আদা রসুন বের করতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু মাংসের সব মশলাই এটাতে দিই। যেহেতু আদা রসুন নেই, তো মাংসের সব মশলাই দেবো আদা রসুন বাদ দিয়ে, গরম মশলাও দেবো। আর হলুদ, মরিচ, জিরে, তারপরে ধনিয়া, লবণ সবই দেবো এটার মধ্যে। আর একটু গরম পানিও দেবো। এই মশলাটাকে আমি অনেক ভালো করে কষাই, ডিম দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কষাতেই থাকি এবং ডিম দিয়ে বেশিক্ষণ আমি রাখি না। মশলার কষানোর মধ্যেই মশলার সব গন্ধগুলো চলে যাবে। আমি যে একটু আগে যে করলার যে গাছটা দেখিয়েছিলাম, সেই গাছটা দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার একটা বিষয় আছে এবং আমার জীবনে তো অনেক বড় একটা শিক্ষা। সেটা হচ্ছে আমি গাছটার মধ্যে একদমই খুব কম ভালোবাসা দিয়েছি, কিন্তু বিশ্বাস করেন এই গাছটা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত এবং দিয়েও দিয়েছে। ঠিক আমার আপুদের মতো, আমার কলিজার কিছু আপুরা, কালকে আমার কতগুলো আপু যে আমার নাম নিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম আমি বোনদের পেয়ে আমি সত্যি খুব ধন্য। আমার কাছে মনে হচ্ছে আমার মাথার উপরে যেন একটা ছাদ চলে এসে পড়েছে। এই ইউটিউবটা আমার কাছে এখন একটা ছাদের মতো মনে হচ্ছে। আমি একা নেই, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বোন আমার পাশে চলে এসেছে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমি সকলকে বলতে চাই অন্তরস্থল থেকে, আপনারা কিন্তু আমার লাইফে কিন্তু এই করলার মতোই। আমি কিন্তু জাস্ট এটাকে একবার গুঁতা দিয়েছিলাম, এটা কিন্তু সুন্দর মতো তার ফল দিয়ে ছড়িয়ে দিয়েছে। আমার আম্মু বেশি একটা ভালোবাসা দিতে পারেনি, আমিও দিতে পারিনি। ঠিক সেম ওয়েতে আমি কিন্তু আপনাদের খুবই কম ভালোবাসা দিয়েছি, সেটার বিনিময়ে আপনারা সবাই আমার জীবনটাকে ভালোবাসা ভরপুর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে ডিমটাকে সুন্দর মতো নামিয়ে নিচ্ছিলাম, রান্না করা শেষ। আর খুব বেশি পেঁয়াজ দিলে এটা রয়ে যায়, এর জন্য নর্মাল যতটুকু লাগে অতটুকু পেঁয়াজ দিয়ে আমি সুন্দর মতো ভুনা করে নিয়েছি। আমার সকল ভাই বোনদের আমি বলতে চাই, আপনারা সবাই একই কথা বলেন যে আমি সবাইকে আপন করে নেই, কিন্তু
বিশ্বাস করেন আমি কাউকে আপন করে নিই না, আপনারা সবাই আপন হওয়ার যোগ্যতা বহন করেন, এর জন্য আপন করে নিই। আর আমার মধ্যে এই হ্যাবিট আছে অবশ্য আপন করে নেওয়ার। এটার জন্য কিন্তু দুটার সাইড এফেক্ট আছে, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ব্যাড। যেটা গুড সেটা হচ্ছে যদি আপনি কাউকে অতিরিক্ত ভালোবাসা দিতে যাবেন, সেই মানুষটা যদি ভালো হয়ে থাকে, সে কিন্তু ভালোবাসা ডাবল দিয়ে আপনার জীবনটা ভালোবাসায় পূর্ণ করে দেবে। আর যদি সেই মানুষটা আপনাকে ব্যাড সাইডভাবে দেখবে, তাহলে আপনার ভালোবাসার বিনিময়ে সে কিন্তু আপনার জীবনটাকে বিষ করে ফেলবে। এই যে নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি দুই ধরনের ছাকাই খেয়েছি, একটা হচ্ছে ভালো ছাকা, যেটা আপনাদের মাধ্যমে খেয়েছি, আর যেটা মানে ব্যাড ছাকা, যেটা আর কি কষ্টের ছাকা, যে অতিরিক্ত মানুষকে ভালোবাসতে গেলে যেটা খেতে হয়, সেটা কিন্তু আমি আমার বাস্তব লাইফে অনেকবার পেয়েছি। সেটা কোনো একটা সময় বলবো, অতিরিক্ত মানুষকে আপন করে নেওয়াটা ঠিক না। আমিও যদি এরকম, তারপরেও ঠিক না। এই দিক থেকে দেখা যায় অনেকভাবেই কষ্ট পেতে হয় মানুষকে। আমি আমার বাস্তব লাইফে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট। আর কিন্তু ভালোবাসা পেয়েছি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যাদের কাছ থেকে কখনো আশাই করিনি যে ওনারা কখনো আমাকে হয়তোবা ভালোবাসতে পারেন। তো এই তো জামাই মশাই যেহেতু বাথরুমে ছিলেন, উনি ওয়াশরুমে ছিলেন, গোসল করতেছিলেন, তো চিন্তা করলাম যেহেতু ভিডিও করব, তার সামনে তো কোনো ভিডিও অন করা যায় না, মানে ভিডিও অন করা হচ্ছে এখনকার সময়ের জন্য সবচেয়ে বড় গুনাহের কাজ হয়ে যায়। ঠিক আছে, ভিডিওটা অন করাই যায় না, তার প্রশ্নের সম্মুখীন হতে হতে রীতিমতো মনে হয় আমি কারো মার্ডার করে ফেলেছি এবং সেটার কৈফিয়ত তাকে আমাকে দিতে হচ্ছে। রাকিব রিনি চ্যানেলের আপুর যে হাজব্যান্ড আছেন, ভাইয়ার দেখা যায় যে আমি লাস্ট ভিডিওতে দেখলাম ওনার জন্মদিন গিয়েছেন। ভাইয়াকে বলতে চাই, আমার কলিজার টুকরা, আমার ময়না পাখি, আমার জান পাখিটাকে আপনি এতটা ভালোবাসেন, আমি সত্যি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনি আপনার মতো হাজব্যান্ড যাতে প্রত্যেকটা ঘরে ঘরে হয়, প্রত্যেকটা হাজব্যান্ড যাতে তার ওয়াইফকে বুঝতে পারে, চিনতে পারে, আমার আপুটা কিন্তু অনেক ভাগ্যবান এরকম একটা হাজব্যান্ড পেয়েছেন। আমার কিউট এরকম অনেক আপু আছে ইউটিউবে যাদের হাজব্যান্ডের যে ভালোবাসার এই ভাগ্যটা, সৌভাগ্যটা তাদের কিন্তু অনেক ভালোভাবে পেয়েছেন। আর আমি যে আপুটার কথা গত ভিডিওতে বলেছি, যার ভাগ্যটা আসলে খুব খারাপ, তার আমি কিন্তু তার কমেন্টটা কিন্তু পিন কমেন্টে দিয়ে রেখেছি। আপনারা যদি আমার গত ভিডিওটা দেখেন, যদি সেই আপুটাকে সাপোর্ট করতে চান, তাহলে প্লিজ তাকে পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখানে আপনারা প্লিজ তাকে একটু সাপোর্ট করে আসবেন। আমি আমার এই আঙিনার যতগুলো ফুল ছিল, আমি বলার সঙ্গে সঙ্গে আমার সমস্ত আঙিনার ফুলগুলো দৌড় দিয়ে চলে গিয়েছে আমার সেই আপুটার আঙিনাকে ফুলের মতো সুবাস ছড়ানোর জন্য। বিশ্বাস করেন, আমি যখন কিছুক্ষণ পরেই তার চ্যানেলটা দেখি, আমার দেখে মনটা ভরে গেছে। আমার প্রত্যেকটা আপু ভাইয়ারা তাকে সাপোর্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তাবাসসুম লাইফস্টাইল থেকে আমার কলিজার আপনি বলেছেন যে লাইফ পার্টনার নিয়ে যে কথাটা বলেছেন, যে আসলে আমাদের অনেক ভেবেচিন্তে লাইফ পার্টনার বাছাই করা উচিত। কিন্তু বিশ্বাস করো আপু, আমার চোখে দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হাজারো বাছাই করার পরও তুমি ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ পাবা না। আবার তুমি না বাঁচতেই তোমার কপালে দেখবে এসে বসে গেছে একজন ভালো জীবনসঙ্গী। এটা সম্পূর্ণই ভাগ্য আপু, বিশ্বাস করো। আমি আমার দেখা মতে এত সুন্দর, এত গুণী আপু দেখেছি যাদের হাজব্যান্ডরা মোটেও তাকে দাম দেয় না, মোটেও তাকে ভালোবাসে না। আবার এমন দেখেছি যে আপুগুলো একদমই ভালোবাসার যোগ্য না, একটা বিন্দু পরিমাণ কোনা নাই কোনো গুণের বা সৌন্দর্যের ধারের কাছে নেই, তাদের হাজব্যান্ডগুলো তাদেরকে মাথার তাজ বানিয়ে রেখেছে। বিশ্বাস করেন, এইগুলো দেখলে না আমার কাছে তখন একটা কথাই বারবার আসে, যে ভাগ্য, মাঝে মাঝে ভাগ্য মানুষকে নিয়ে খেলে, আবার মাঝে মাঝে দেখা যায় একদম দ্বারের কাছে এসে দাঁড়িয়ে থাকে, মানুষ না চাইতেই পেয়ে যায়। আমি মনে করি একটা মেয়ে যদি তার টোটাল লাইফের মধ্যে একজন ভালো জীবনসঙ্গী পায়, তার ভাগ্যের এর চাইতে আর ভালো কোনো কিছু হতে পারে না। জ্ঞানী মানুষগুলো কিন্তু সবসময় একই কথা বলে যে ভালো মানুষের সংস্পর্শে থাকো, জীবনটা অনেক সুন্দর মনে হবে। তো আমাদের সকলেই উচিত ভালো ভালো মানুষগুলো বাছাই করে নেওয়ার। গুড লাইফ চ্যানেল থেকে আমার পাপড়ি আপুর গত ভিডিওর আগের ভিডিওতে ওনাকে একজন বলেছিলেন, কি বলবো, আমার হাসিও পাচ্ছে দুঃখও পাচ্ছে, যে ওনাকে বলেছিলেন উনি নাকি মম হীরাকে নকল করেন। তো আমি বুঝি না, এই যে আমাদের মুখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই মুখটা দিয়েছে শুধু কি বিষ ঢালার জন্য? আমরা তো এটা দিয়ে একটু ভালোবাসাও ঢালতে পারি, তাই না? আপনার একটা কমেন্টে আপনি আপনার বংশের, আপনার 14 গোষ্ঠীর আপনি প্রমাণ দিয়ে যান, আপনারা জানেন না। আমার বক্সে এরকম কেউ কমেন্ট করেনি, আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলছি এর জন্য, তার জন্য, তা না হলে উচিত বিচার আমি করে ফেলতাম। আমার পাপড়ি আপু কোনো অংশেই কাউকে ফলো করে না আমি জানি, কিন্তু তারপরেও তাকে বলা হয়েছে উনি নাকি মম হীরাকে নকল করে। আমি তার উদ্দেশ্যে কথাটা বলছি, আমি জানি না উনি কে, তার উদ্দেশ্যে কথাটা বলছি। মম হীরা কে রে ভাই?
মম হীরা কে? মম হীরা তিনটা জিনিস বিয়ার করছে। প্রথমত সে একজন মানুষ, দ্বিতীয়ত সে একজন নারী, তৃতীয়ত সে একজন গৃহিণী। তো এই তিনটা জিনিস যার ভিতর আছে তার সঙ্গে কাজ মিলাটা একদমই খুবই একটা স্বাভাবিক। উনি একটা মানুষ, মানুষের কাজ মানুষের সঙ্গে মিলবে, মানুষের কথা মানুষের সঙ্গে মিলবে। তো এই যে আমি প্রায়ই দেখি, আমি কিন্তু রাগ করেছি বিষয়টা ওই পাপড়ি আপুকে বলেছি এই জন্য না, আমার অনেক আপুকে দেখি আমি, প্রায় অনেকেই এটা কমেন্ট করেন যে মম হীরাকে নকল করতেছেন। মম হীরা কে রে ভাই? সত্যি কথা, উনি কে? উনি একটা মানুষ। একটা মানুষকে মানুষ ভালোবাসবেই বা তাকে ফলো করতেই পারে, এর মানে এটা কোনো বড় কোনো কিছু না। ভালো জিনিসকেই মানুষ ফলো করে। আর আমি তার মধ্যে তো ফলোর কোনো কিছু দেখিনি। আপনি কোত্থেকে দেখেছেন বা আপনি কোন চশমা পরে দেখেছেন যে পাপড়ি আপু ফলো করছে তাকে? আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষগুলোর ভিতরে বিষ ভরা, সেই মানুষগুলো কিন্তু বিষ ঢালার জন্য কমেন্ট করতে চলে আসে। আর যে মানুষগুলো অন্তরে ভালোবাসায় ভরা তারা কিন্তু কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা ছড়িয়ে দিয়ে যায়। তো যাই হোক, আমার তো কমেন্ট বক্সে এরকম কোনো কমেন্ট আসেনি এই পর্যন্ত যে একে ফলো করছেন, ওকে ফলো করছেন। আমি সর্বপ্রথম বলবো, আমি তো মানুষকেই ফলো করছি, আমি কোনো জানোয়ারকে ফলো করছি না। তো আপনার তো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এই যে প্রথম যে বেগুনটা ভাজা ভাজা করেছি, এটা কিন্তু কড়া ভাজা দিতে হবে। আমি কিন্তু বেগুন ভর্তা করব। তো দুইটা সাইড, দুইটা পর্ব, একটা হচ্ছে ভাজা ভাজা। তো প্রথম যে পর্বটা দেখেছেন সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সেম ওয়েতে ভাজা ভাজা করে ফেলেছে। আর এই যে দ্বিতীয় যে পর্বটা দেখছেন, এই মানে টিপাটিপি, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে করতে চাই। এই ভর্তার মতো তার জীবনটাকে আমি যদি একটু টিপে টিপে, মানে ওই যে বলে না সারা জীবনের সারা জীবনের দুঃখ উঠা নিতে পারতাম, আমি যদি ওকে ভর্তার মতো একদম সুন্দর মতো চটকে চটকে নিতে পারতাম, তো জীবনটা কতই না সুন্দর হতো। তো আমি যখন ভর্তা করছিলাম, আপনাদের ভাই কিন্তু আমার সামনে ছিল, ওর দিকে তাকিয়ে দাঁত কুটকুট করে তারপর ভর্তা করছিলাম। আর আমি বলছিলাম যে আমি কিন্তু আপুদের এটা বলবো। তো যাই হোক, এই যে দুটা শিঙের মতো, এই যে দুটা শিং দেখছেন, শিং কিন্তু দুটা হচ্ছে আমি, আর দুটার মধ্যে একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আপনার ভাইয়া, লম্বাটা আপনার ভাইয়া। আর এই ছোটোটা কতটা কিউট দেখেন, আমার মতোই। এই ছোটো মরিচটা হচ্ছে আমি। তো দুটোই আমি খেয়ে ফেলেছিলাম। আমরা অনেকেই বেগুনকে আস্ত তারপরে চুলায় দিয়ে খেতে পছন্দ করি। আমার হাজব্যান্ডও কিন্তু করে, আমিও কিন্তু পছন্দ করি। কিন্তু আমার কাছে কি একটু রুচিতে বাধে। তার একটাই কারণ আমি এখন দেখে দিচ্ছি, সেটা হচ্ছে আমার যে হাজব্যান্ড, ও তো কিন্তু দুদিন আগেও বেগুন ভর্তা করেছিল। তো পোড়া দিয়ে বেগুন ভর্তা করেছিল। আমার কাছে একটু আনইজি লাগে, তার একটাই কারণ এই যে কতগুলো যে ফ্রেন্ড, এই যে আমি কতগুলো ফ্রেন্ড আপনাদের দেখাচ্ছি, এখানে প্রায় 6-7টা ফ্রেন্ড ছিল। এই যে একটা ফ্রেন্ড উকি মেরে চলে এসেছে, এটা কিন্তু আমার ফ্রেন্ড হয়। তো এই ফ্রেন্ডটা আমাকে বারবার আপনাদেরকে বলছে যে আমার ভিডিওটিতে যারা যারা এখন লাইক দিয়ে দেন, জলদি করে লাইক দিয়ে দেন। ও কিন্তু তাকিয়ে আছে আপনাদের দিকে। ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু তারপর কেমন যেন গাটা শিরশির করতেছিল। আমার কাছে মনে হচ্ছিল ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না, এই জন্য টিপে টিপে ওকে বের করে তারপরে আর এই তো রাতে একটু মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো উপর লাইনটা আমি লিখে দিয়েছি। ও লিখতে লিখতে কেন যেন ওর মনে হয়েছে বি এবং সিকে আলাদা রাখা যাবে না, তাদের দুজনকে একসঙ্গে রাখতে হবে। তো কি আর বলার, কিছুই বলার নাই। আমার মেয়ের হাতের লেখাটা কেমন সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ, ও কিন্তু এ নিয়ে 3বার বা 4বার সময় লেখা। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে 4th টাইম এই তুলনায় অনেক ভালো লিখেছে। হাতের লেখাটা মাশাআল্লাহ ইমপ্রুভড অনেকটাই। আর আমি কিন্তু ওকে হাতে ধরিয়ে কখনোই শিখাইনি ওইভাবে। ওই যে আমি একটা বই কিনেছিলাম, সবাইকে বলেছিলাম না, সেই বইটা কেনার পরেই তার হাতের লেখাটা মাশাআল্লাহ সোজা হয়ে গেছে। ইদানিং আমি দেখলাম যে পাপড়ি আপু তার ছেলেকে কিনে দিয়েছে এই বইটা। এই বইটা দিয়ে বাবুরা যখন প্র্যাকটিস করবে তাদের হাতের লেখা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যাবে। আর এই বি আর সি কে রে ভাই? আমি বুঝতে পারতেছি না এদেরকে ও কেন এক করে দিয়েছে। আর এই তো আমি আমার আমার হাতের লেখা দিয়ে আমি আমার মনের যে কথাগুলো আমি সবাইকে বলে দিচ্ছি, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। 5 ওয়াক্ত সালাত আদায় না করার বিকল্প কোনো ওয়ে নাই, তাই 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।